এমনই একটি রহস্যময় গ্রাম যেখানে প্রতি মঙ্গলবার রাতে কেউ না কেউ খুন হচ্ছে। কেউ তো বলছে এটা ডাইনির ক্রোধ, আবার কেউ কেউ বলছে এটা ডাইনির নাকি অভিশাপ। যেখানে পুলিশ মনে করছে এটা একটা মাস্টার প্ল্যান। অন্ধকার নামলে পরে এই গ্রামে দেখা যায় হাতে আর মাথায় কেউ জ্বলন্ত আগুন নিয়ে দৌড়ে চলে যাচ্ছে। আর একটা মেয়ে গ্রামের সকল পুরুষের সাথে এক্স করছে। কিন্তু কেন, এমন কোন রহস্য লুকিয়ে আছে এই মঙ্গলবারে? তো চলো আর বেশি না কথা বলে শুরু করি আজকের এই স্টোরিটি। মুভিটির শুরুতে আমরা রবি আর শেলুকে দেখি। রবি শেলুর জন্য রাত্রিবেলায় লক্ষ্মী দেবীর মন্দির থেকে কালি নিয়ে এসে তাতে নারকোল তেল মিশিয়ে কাজল তৈরি করে সে সেটা শেলুকে দেয়। শেলু তখন খুব খুশি হয়। শেলু তখন তাকে জিজ্ঞাসা করে, তুই এই কাজল কোথা থেকে পেলি? রবি তখন তাকে বলল, আমি রাত্রিবেলায় লক্ষ্মী দেবীর মন্দিরে গিয়েছিলাম। লক্ষ্মী দেবীর মন্দিরের দেয়ালে থাকা কালি নিয়ে এসে তাতে নারকোল তেল মিশিয়ে কাজল তৈরি করলাম। রবি আর শ্যালো খুব ভালো বন্ধু। এরপর দেখি তারা খেলতে খেলতে বাড়ির দিকে যাচ্ছিল। এরপর শেলু একটা শব্দ শুনতে পায়। সে তখন রাস্তার পাশে থাকা কুয়ার দিকে গেল। সেখানে গিয়ে সে দেখতে পেল একটা কুকুর বাচ্চা নিচে পড়ে গেছে। কুকুর বাচ্চাটিকে এ অবস্থায় দেখে তাদের খুব খারাপ লাগে। তারপর সেই কুকুর বাচ্চাটিকে রবি ওপরে তুলে নিয়ে আসে। এরপর আমরা দেখি সেই কুকুর বাচ্চাটিকে নিয়ে শেলু তার বাড়িতে যায়। এরপর আমরা দেখি শেলুর বাবা তার দ্বিতীয় স্ত্রী আর তার ছেলেটাকে নিয়ে তার শাশুড়ি মায়ের বাড়িতে আসে। শেলুর বাবা তো তার দ্বিতীয় স্ত্রীর কথায় ওঠা বসা করে, আর শেলু তার দিদার কাছেই থাকে, কারণ শেলুর বাবা শেলুর সৎ মায়ের কথা শুনে শেলুকে তার দিদার বাড়িতে রেখে দিয়েছে। তারা তাকে তাদের সাথে রাখতে চায় না। শেলু ভেবেছিল যে তার বাবা মা তাকে নিতে এসেছে, কিন্তু না, তারা তাদের জমিটার লোভে এখানে এসেছে। এরপর দেখি শেলু মন্দিরে একা একা বসে কাঁদছিল, কারণ তার বাবা মা তাকে নিয়ে যায়নি বলে। রবি এখানে এসে তাকে সান্ত্বনা দেয়। তারপর তারা একসাথে মন্দিরের প্রদীপ জ্বালাতে থাকে। এরপর এখানে রবির বাবা আসে। রবির বাবার তো শেলুর প্রতি খারাপ নজর ছিল। এর পরের দিন আমরা দেখি শেলু ঘরে একা একা বসে কাঁদছিল। তার দিদিমা এসে সেই ব্যাপারটা বুঝতে পারে আর তাকে সান্ত্বনা দেয়। সেই দিন রাত্রিবেলাতেই ঘটে এক ঘটনা। দেখা যায় রবিদের ঘরে আগুন ধরে গেছে। গ্রামের লোক তো বলা কওয়া করছে, বাব্যাটা দুটো আগুনে পুড়ে মারা গেল রে। এই ঘটনা 10 বছর পরের সময় থেকে আমাদের দেখানো হয়। সেই সময় আমরা দেখতে পাই একজন পায়ে নুপুর পরা মহিলা তার হাতে আর মাথায় জ্বলন্ত আগুন নিয়ে দৌড়ে চলে যাচ্ছে। এর পরের দিনই আমরা দেখি গ্রামের লোক দেয়ালে কিছু লেখা দেখে। এর পরেই আমরা একটা কুয়ার পাশে দুটোটিকে পড়ে থাকতে দেখি। গ্রামের লোকের কাছ থেকে জানা যায় দেয়ালে এদের দুজনের অবৈধ সম্পর্কের ব্যাপারে লেখা ছিল। পুলিশ এখানে এসে সেই বডি দুটোকে পোস্টমর্টম করবে বলে ঠিক করে, কিন্তু এখানে এই গ্রামের জমিদার এসে সেই বডি দুটোকে নিয়ে যেতে বারণ করে। পুলিশকে তার কথাই শুনতে হয়, কারণ গ্রামের লোক সবাই জমিদারের কথাই শোনে। এরপর আমরা এই গ্রামে একটা ডাক্তারকে দেখি। ডাক্তারটা খুবই দয়াবান। তার কাছে এক মেয়েকে নিয়ে তার বাবা মা চেক আপ করাতে আসে। ডাক্তার তার চেক আপ করে বলে, আপনাদের মেয়ের ডেঙ্গু ম্যালেরিয়া হয়েছে, তাড়াতাড়ি করে একে হাসপাতালে নিয়ে যাও। এরপর ডাক্তার তাদের জিজ্ঞাসা করে, তোমাদের কাছে কি তোমাদের মেয়েকে চেক আপ করার জন্য টাকা পয়সা আছে? তারপর ডাক্তারকে দেখি সে তার কাছ থেকে টাকা দিয়ে তাদের বলে, তাড়াতাড়ি হাসপাতালে যাও, দেরি করো না। এরপর আমরা দেখি একটা বিয়ের অনুষ্ঠানে সবাইকে খাবার খেতে। এখানে গুর্জা নামের এক ব্যক্তি ফটোগ্রাফার বাসুকে দেখিয়ে বলে, এ ওদের মেরে ফেলেছে। এই কথাটা যখন ফটোগ্রাফার বাসু জানতে পারে, তখন সে গুর্জার সাথে ফাইট শুরু করে। এটা দেখে আশেপাশের লোকও তারা তাদের মধ্যে লড়তে শুরু করে। আর এখানে জমিদারের স্ত্রী রাজেশ্বরী দেবী আসাতেই তারা সবাই আবার নর্মাল হয়ে যায়। কিন্তু বাসু আর গুর্জার মনের মধ্যে একে অপরের প্রতি ক্ষোভ রয়েই থাকে। এরপর আমরা দেখি গ্রামের মন্দিরে যে পণ্ডিত মশাই পুজো করতেন, তার স্ত্রী তার সাথে বলেন যে গ্রামের বড় পুজো হওয়ার সময় তো চলেই এসেছে, সেই পুজোতে মেলাও তো বসাতে হবে, কিন্তু আমাদের কাছে তো টাকাই নেই, তাহলে এবার পুজোটা কি করে হবে? এরপর আমরা দেখি সেই পণ্ডিত গ্রামের সেই জমিদারের কাছে পুজোর খরচে টাকা চাই। তখন তাকে গ্রামের জমিদার বলে, এখান থেকে চলে যা, না হলে তোকে গুলি মেরে এখানে মেরে ফেলবো। এরপর দেখি রাজেশ্বরী দেবী সেই পণ্ডিতকে তার কাছে ডাকে। তখন সে পণ্ডিতকে বলে, গ্রামে তো একটাই মন্দির, গ্রামের পুজো যদি নাই হয় তাহলে এসব ধর্মকর্মের কি হবে? তখন সে পণ্ডিতকে পুজোর খরচে সব টাকা দেয়। পণ্ডিত তখন তাকে আশীর্বাদ দিয়ে সেখান থেকে চলে যায়। এরপর আমরা দেখি দেবী লক্ষ্মীর পুজোর সব থেকে ভালো দিন মঙ্গলবার, তাই সেই মঙ্গলবারেই দেবী লক্ষ্মীর জাঁকজমক করে পুজো হয়।
গ্রামে অনেক বড় মেলা বসে আর গ্রামের সবাই খুব আনন্দ করে। এরপরে আমরা আবার একটি কুকুরকে গ্রামে ঘুরে বেড়াতে দেখি আর আবার সেই মহিলাকে দেখি, সে তার পায়ে নুপুর পরে হাতে আর মাথায় জ্বলন্ত আগুন নিয়ে দৌড়ে চলে যাচ্ছে। এর পরের দিন গ্রামের একজন দুধওয়ালা দুধ নিয়ে যাচ্ছিল, সে তখন রাস্তার পাশে একটা গাছে দুজনকে গলায় দড়ি দিয়ে ঝুলে থাকতে দেখে। আর এখানে এসআই পুলিশ অফিসার মায়া আসে। মায়া তখন ভাবে আগের মঙ্গলবারেও তো দুজনের মৃত্যু হয়েছিল আর এই মঙ্গলবারেও দুজনের মৃত্যু হয়েছে, এদের দুজনের মধ্যেও অবৈধ সম্পর্ক ছিল। দেয়ালে তাদের দুজনের অবৈধ সম্পর্কের ব্যাপারে লেখা আছে। মায়ার মনে সন্দেহ জাগে। মায়া তখন ভাবে এরা তো সুসাইড করছে না কেউ এদের খুন করছে। মায়া তখন এই বডি দুটোকে পোস্টমর্টম করবে বলে ঠিক করে। তখন এখানে গ্রামের জমিদার প্রকাশবাবু আসে। মায়াকে সে তখন বলে কেউ কারোর পোস্টমর্টম করবে না, তাড়াতাড়ি এখান থেকে চলে যাও। তখন পুলিশ ইন্সপেক্টর মায়া তাকে বলে তাহলে তো এবার প্রতি মঙ্গলবারে কাউকে না কাউকে খুন করা হবে, আর এরকমই চলতে থাকলে গ্রামে তো আর কোনো লোকই বাঁচবে না। আমি এবার তদন্ত শুরু করব। যতক্ষণ পর্যন্ত না আমি ওই খুনিকে ধরে ফেলছি ততক্ষণ আমি বসে থাকবো না। এই জন্য সে পুলিশ দ্বারা সেই বডি দুটোকে পোস্টমর্টম করার জন্য পাঠিয়ে দেয়। এরপর দেখি গ্রামের লোক মিটিং ডাকে, তারা তাদের মধ্যে আলোচনা করে যে এইসব খুনগুলো কি করে হচ্ছে। তখন গ্রামের পণ্ডিত এই কথা প্রসঙ্গে বলে 10 বছর আগে এরকমই ঘটছিল, তখন মা লক্ষ্মীর বড় করে পুজো করার পর এটা বন্ধ হয়ে গিয়েছিল। সেখানে একজন পুলিশের লোক আসে। পুলিশের লোকটি তাদের জিজ্ঞাসা করে এখানে কিসের মিটিং চলছে ভাই। গ্রামের লোক তখন তাকে বলে আমাদের তো সন্দেহ হচ্ছে তোদের এসআই ম্যাডামের ওপর। সে যেদিন থেকে আমাদের গ্রামে এসেছে সেদিন থেকেই খুন হওয়া স্টার্ট হয়েছে। যদি এটা সত্যি প্রমাণ হয় তাহলে তোদের ম্যাডামকে পুরো কেটে ফেলবো। গ্রামের লোকেরা পরিকল্পনা করে যে আসছে মঙ্গলবারে গ্রামের 15-20 জন ক্ষমতাশালী লোক তারা রাতভর পুরো গ্রামটাকে টহল দেবে। দেয়ালে লেখা লোকটি আর যে খুন করছে তাদের সেদিন ধরতেই হবে। সেদিন রাতে তারা সবাই তাদের খুঁজতে বেরিয়ে পড়ে আর ইতিমধ্যেই তারা এই দেয়ালে লেখা লোকটিকে দেখে ফেলে। তার পিছু করে তারা তাকে ধরে ফেলে। অন্যদিকে দেখি যখন ডাক্তারবাবু রাস্তা দিয়ে বাড়ির দিকে যাচ্ছিল তখন সে একটা কান্নার শব্দ শুনতে পেল। সে তখন সেদিকে যেতেই দেখলো যে একটি কুয়ার উপরে একটি ডাইনি বসে কাঁদছিল। ডাইনিটি তাকে দেখেই কুয়াতে লাফ দিল। বন্ধুরা, ডাইনিটির রহস্য আমরা এর পরেই জানবো। এরপর আমরা আজ থেকে 18 দিন আগেকার ঘটনা দেখতে পাই, যেখানে আমরা শ্যালুকে দেখি। শ্যালু এখন বড় হয়ে গেছে, সে এখন কলেজে যায়। কলেজের শ্যালু ইংলিশ টিচারের প্রেমে পড়ে। লম্বা একটা সময় ধরে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক চলল। ইংলিশ টিচারের জন্মদিন আসাতে শ্যালু তার বাড়িতে সেদিন পায়েস করে নিয়ে আসে। বৃষ্টি হওয়ার কারণে শ্যালু তো সেখানে কিছুক্ষণ আটকে যায়। এখানে তারা একে অপরের আরো কাছে আসে আর তারা এখানে এন্টিমেন্ট হয়। ইংলিশ টিচার তো তার সাথে কিছুদিন খুব মজা করে নেয়। এরপর আমরা দেখি ইংলিশ টিচার কিছুদিন নিখোঁজ ছিল, আর যখন তাকে আমরা দেখতে পেলাম সে তার নতুন স্ত্রীকে নিয়ে কলেজে এসেছে। শেলু তো এটা দেখার পর সে সম্পূর্ণ হতবাক হয়ে গেল। শেলু তারপর তার কাছে গিয়ে জিজ্ঞাসা করলো তুমি এরকমটা আমার সাথে কেন করলে। ইংলিশ প্রফেসর তখন এই কথা প্রসঙ্গে উপহাস করে বলে তোমার মতো মেয়ের সাথে মজা করাটাই ঠিক দেখায়, বিয়ে করাটা নয়। এই কথাটা শোনার পর শেলুর তো পুরো মন ভেঙে গেল। এরপর সে বাড়ি গিয়ে দেখলো তার দিদা মারা গেছে। শেলু এবার পুরোপুরি একলা হয়ে যায়। এই পৃথিবীতে তার নিজের লোক বলতে আর কেউ নেই। গ্রামের লোকেরা যখন শেলুর দায়িত্ব তার বাবাকে নিতে বলে, তার বাবা তখন গ্রামের লোকদের বলে আমি জমিটার জন্য শেলুকে নিজের কাছে রাখতে রাজি আছি, কথা দিলাম। এই কথাটা শোনার পর শেলু সেই জমির কাগজটা নিয়ে বাবার মুখের ওপর ছুঁড়ে মারলো, কারণ তার বাবা মা থাকার সত্ত্বেও সে অনাথ হয়ে গেছে। তার কাছে ওই কুকুরটি ছাড়া আর কেউ ছিল না। এরপর দেখি শেলুর মধ্যে একটা অদ্ভুত পরিবর্তন এলো। সে যখনই একা থাকতো কেউ যদি তাকে তখন টাচ করতো তার মধ্যে একটা অন্যরকম ফিলিং হতো। তখন সে তার সাথে এন্টিমেন্ট হতো। সে এভাবে অনেকের সাথে শারীরিক সম্পর্ক তৈরি করেছিল। সে তার প্রতিবেশীর সাথে এন্টিমেন্ট হয়, কখনো দুধওয়ালার সাথে, কখনো আবার মদ্যপান ব্যক্তির সাথে, কখনো আবার কাজের লোকের মালিকের সাথে। কিন্তু সে কেন করছিল এসব এটা কারোরই জানা ছিল না। এই কথাটা ধীরে ধীরে গ্রামের সবাইয়ের কানে পৌঁছায় যে সে সব জায়গাতেই ঘুরে বেড়াচ্ছে আর প্রত্যেকের সাথেই এক্স করছে। সেই গ্রামের কিছু লোক তারা তার প্রতি নোংরা নজর ফেলে, কিন্তু শ্যালু নিজেই বুঝতে পারছিল না তার সাথে এসব কি হচ্ছে।
তার মধ্যে অনেক পরিবর্তন হয়েছিল। কেউ যদি তাকে বারবার টাচ করতো না, তার মধ্যে ইন্টারনাল হরমোন তাকে অনেক সেক্সুয়ালাইজড করে দিত। এটা থেকে সে নিজেকে কন্ট্রোল করতে সে তার হাতে একটা রবার ব্যান্ড রাখে, যাতে সেই ফিলিংস হলে সে সেটা বাড়তে দিতে না পারে। একদিন তো দেখি তার মালিক তার বন্ধুদের নিয়ে আসে। সে তখন শেলুকে দেখিয়ে বলে, তোদের যতক্ষণ মন চায় তোরা এর সাথে টাইম পাস করতে পারিস। কিন্তু শেলু তাদের এসব করবে না বলে, আর সেখান থেকে সে চলে যেতে থাকে। তার মালিক তখন তার কাছে এসে বলে, তুই তো সেদিন দিব্যি আমার সাথে এক্স করলে, আজকে তোর কি হচ্ছে? তখন শেলু তার গালে একটা জোরে চড় মারে। শেলুর কাজের মালিক তখন রেগে গিয়ে তাকে ধাক্কা মেরে বাইরে বের করে দেয়। সে তখন সবাইকে বলতে থাকে, এ একজন চোর, এ আমার কাছ থেকে 10 লাখ টাকা চুরি করে নিয়েছে। শেলু এসব শোনার পর আর সে সহ্য করতে পারছিল না। তার মন পুরো ভেঙে গিয়েছিল। সে সুইসাইড করার ব্যাপারে ভাবছিল, কিন্তু তার মধ্যে এতটুকু সাহস নেই যে সে নিজে সুসাইড করতে পারে। সেই দিন রাতে তার মধ্যে আবার এক্সের ফিলিং আসে। সে আগে থেকেই তার প্রতিবেশীকে ডেকেছিল। সে তখন শেলুর কাছে আসাতেই সে তাকে একটা চাবুক দিয়ে বলে, আমাকে তুই এই চাবুক দিয়ে মারতে থাক, কারণ এই এক্সের ফিলিং এর জন্য সারা গ্রামে আমার নাম বদনাম হয়ে গেছে। শেলুর কাছে এখন কাজবাজ কিছু ছিল না, তাই সে কলেজে যেতেও পারছিল না। সে দিশেহারা হয়ে এখানে সেখানে এলোমেলো ভাবে ঘুরতে থাকে। একদিন রাত্রে দেখি 7-8টা লোক তার পিছু করে। শেলু যা হোক করে সেখান থেকে পালিয়ে বাঁচে। এরপর দেখি এই গ্রামের জমিদারের কানে এই কথাটা পৌঁছালো যে শ্যালু যার তার সাথে এন্টিমেন্ট হচ্ছে। গ্রামের লোক থেকে আরো বলে যে এর কারণে গ্রামের পরিস্থিতি খারাপ হচ্ছে, আপনাকে এ বিষয়ে কিছু একটা স্টেপ নিতে হবে। গ্রামের জমিদার প্রকাশবাবু এটা শোনার পর তাকে টেনে হিঁচড়ে তার কাছে নিয়ে আসতে বলে। অন্যদিকে দেখি শেলু তো রেডি হচ্ছিল অন্য কিছু একটা কাজের জন্য। এই ব্যাপারে আমরা পরে জানবো। তখনই গ্রামের কয়েকটা লোক তার বাড়িতে এসে তাকে বলে, গ্রামের জমিদার প্রকাশবাবু তোকে ডেকেছে। শেলু তখন তাদের বলে, আমার কিছু ইম্পর্টেন্ট কাজ আছে, জমিদারকে বলে দিও আমি পরে যাব। তখন গ্রামের লোক তার কোনো কথা শোনে না, তার চুল ধরে টানতে টানতে প্রকাশ বাবুর কাছে নিয়ে আসে। তখন গ্রামের জমিদার তাকে বলে, শেলু তুই কি জানিস তোকে এখানে কেন নিয়ে আসা হয়েছে? তোর কারণে পুরো গ্রামের পরিবেশ খারাপ হয়ে যাচ্ছে, তুই যার তার সাথে এন্টিমেন্ট হয়ে যাচ্ছিস। এভাবে চলতে থাকলে গ্রামের মহিলাদের তো আর জীবনের কোনো গুরুত্বই থাকবে না। গ্রামের জমিদার তখন তাকে বলে, তুই গ্রাম ছেড়ে চলে যা। তখন গ্রামের সব লোক মারধর করতে করতে তাকে এই গ্রাম থেকে বের করে দেয়। তার উপর অনেক অত্যাচার করা হয়, আর শেষ পর্যন্ত এই অপমান সহ্য করতে না পেরে সে সুইসাইড করে। সিন শিফট হয় বর্তমানে। এখন আমরা দেখি মায়ের কাছে পোস্টমর্টমের রিপোর্ট আসে। সে জানতে পেরেছে যে আসলে খুনি কে। অন্যদিকে দেখি আজকে তো মঙ্গলবার, আজকে পুজোর দিন, তাই সবাই আনন্দ করে। গ্রামের লোক তারা আগে থেকে প্ল্যান করে রেখেছিল যে আজকে তো মঙ্গলবার, আজকে গ্রামে কাউকে না কাউকে খুন করা হবেই। আজকে তো খুনি শিওর আসবে, আমাদের সবাইকে রেডি থাকতে হবে। তাই গ্রামের কিছু লোক এই গ্রামটাতে ঘুরে ঘুরে নজর রাখতে থাকে। আমরা এখানে আবার সেই কুকুরটাকে দেখতে পাই, আর সেই মেয়েটাকেও দেখতে পাই যে নুপুর পরে হাতের মাথায় আগুন নিয়ে দৌড়াতে থাকে। এই আওয়াজটা শোনার পর গ্রামের সেই লোকগুলো সতর্ক হয়ে যায়। তারা সেই আওয়াজটা অনুসরণ করতে করতে গ্রামের বাইরে চলে আসে। আর এখন এই আওয়াজটা এক জায়গা থেকে নয়, বরং 2 জায়গা থেকে আসতে থাকে। গ্রামের একটা লোক বুঝতে পারে যে এই শব্দটা তো এক জায়গা থেকে আসছে না, বরং 2 জায়গা থেকে আসছে। সে তখন বাকি লোকেদের বলে, আমাদের কেউ ইচ্ছা করে গ্রাম থেকে বাইরের দিকে নিয়ে এসেছে, চলো সবাই গ্রামের ভিতরে চলো, খুনি সেখানেই আছে। অন্যদিকে দেখি গ্রামে ইন্সপেক্টর মায়া আসে খুনিকে ধরার জন্য। আসলে খুনি আর কেউ না, বরং এই গ্রামেরই ডাক্তার। এখানে ডাক্তারকে ধরে মায়া তাকে খুব মারতে থাকে। সেই সময় ডক্টর শিবনাথ তাকে যা হোক করে ইঞ্জেকশন দিয়ে অজ্ঞান করে দেয়। ইন্সপেক্টর মায়ের যখন জ্ঞান ফিরল তখন সে দেখে তাকে বেঁধে রাখা হয়েছে। মায়া তাকে জিজ্ঞাসা করে, তুমি এসব কেন করছো? শিবনাথ তখন তাকে বলে, তুমি বুঝতে পারলে কি করে যে আমি এই খুনের পিছনে জড়িত? মায়া তখন তাকে বলল, আমি পোস্টমর্টমের রিপোর্টে দেখলাম যে তাদের মারার আগে তাদের ক্লোরোফর্ম দিয়ে অজ্ঞান করে দেওয়া হয়েছিল। আর আমি তো জানি গ্রামের একমাত্র ডাক্তার যে তুমি, তোমার কাছে তো এটা থাকবেই। কি হয়েছিল কি তোমার সাথে যে তুমি গ্রামের লোকেদের এভাবে হত্যা করছো? ডাক্তার শিবনাথ তাকে তখন পুরো বিষয়টা বলতে থাকে। আজ থেকে 18 দিন আগে আমি রাত্রিবেলা রাস্তা দিয়ে বাড়ির দিকে যেতে দেখি রাস্তার এক পাশে সে লোক খুব খারাপ অবস্থায় পড়েছিল। তাকে দেখে বোঝা যাচ্ছে বেশ কয়েকজন তার সাথে রেপ করেছে। তার বডির অনেক জায়গায় নখের আঁচড়ে দাগ ছিল। আমি তাকে আমার বাড়িতে নিয়ে আসি। এরপর আমি শ্যালুকে জিজ্ঞাসা করি যে তোমার কি হয়েছে, তুমি আমাকে তোমার সমস্যাটা খুলে বলো। সে ঠিকঠাক করে কিছুই বলতে পারছিল না। এরপর ডাক্তার শ্যালুর কাছ থেকে ব্লাড নিয়ে গাইনোকোলজিস্টের কাছে টেস্ট করার জন্য পাঠায়। সেই গাইনোকোলজিস্ট তখন রিপোর্টটি পাওয়ার পর সে সেটা দেখে শিবনাথকে বলে,
ফিমেল বডিতে যে অর্গান থাকে তাতে যখন হরমোনের পরিবর্তন ঘটে, অর্থাৎ কোনো মেল আর ফিমেল এক অপরের দিকে যখন তাকায়, তখন তাদের মধ্যে একটা সেক্সের আকাঙ্ক্ষা জাগে। আর এটা সাধারণ মেয়ের থেকে সেলুর মধ্যে 10 গুণ বেশি এই আকাঙ্ক্ষা জাগে। তার এই আকাঙ্ক্ষা মেটানোর জন্য সে সেই সময় যাকেই পাবে সে তার সাথে এক্স করবে। গাইনোকোলজিস্ট শিবনাথকে কিছু ওষুধ দেয়। এই ওষুধটা খেলে সেলুর মধ্যে কিছুটা ভারসাম্যহীনতা তার কন্ট্রোলে আসবে, কিন্তু সেলুর মধ্যে মানসিক স্থিতিশীলতা যতদিন না ঠিক হচ্ছে ততদিন সে এরকমই কাজ করবে। ডাক্তারবাবু গাইনোকোলজিস্টের কথা শুনে সেলুকে তার মেয়ে হিসেবে মেনে নেয়। সে তার পুরো খেয়াল রাখে। অন্যদিকে দেখি যেখানে দ্বিতীয় চিৎকারটি এসেছিল সেখানে ফটোগ্রাফার বাসু পৌঁছে যায়। তখন সেখানে দেবী লক্ষ্মীর মাস্ক পরে একজন লোক আসে আর সেই ফটোগ্রাফার বাসুর উপর হামলা করে দেয়। তাদের দুজনের মধ্যে ভীষণ লড়াই হয়। ফটোগ্রাফার ভাষ্য সেই মাস্কধারী ব্যক্তিকে বলে, তুই কে ভাই, আর লোককে কেন হত্যা করছিস তুই? এখানে লোকটি তার পুরো মুখোশটা সরিয়ে ফেলে। সে তখন ফটোগ্রাফার ভাষ্যকে বলে, আমি রবি, আর সে এটা বলে সে তাকে ত্রিশূল দিয়ে মেরে ফেলে। এরপর স্টোরিটি আবার ফ্ল্যাশব্যাকে যায়। ডাক্তার শিবনাথ এখন রবিকে দেখতে পায়। রবি শ্যালুকে বিয়ে করতে চাইছিল। রবি এখানে ডাক্তারকে তার পাস্টে ঘটে যাওয়া ঘটনা বলে, যে আজ থেকে প্রায় 10 বছর আগে শেলু যখন আমার সাথে দেখা করতে আমার বাড়িতে এসেছিল, তখন আমি বাড়িতে ছিলাম না, আর সেই সুযোগটা কাজে লাগিয়ে আমার বাবা শেলুর সাথে নোংরামো করতে চায়। কিন্তু আমি সেই অবস্থায় বাড়িতে চলে আসাই আমার বাবা শেলুর সাথে নোংরামো করতে পারে না। শেলুর সাথে এরকমটা হতে দেখে আমার ভীষণ রাগ হয় আমার বাবার প্রতি। এই জন্য আমি প্রথমে আমার বাবাকে মেরে তারপর আমাদের ঘরে আমার বাবাকে সমেত আগুন লাগিয়ে দিই। সেই আগুনে আমার গালও কিছুটা পুড়ে যায়, কিন্তু আমি সবসময় শেলুর সাথে ছিলাম। যখন সে স্কুলে যেত, যখন সে কলেজে যেত, প্রফেসর তার সাথে যখন ঘোরাফেরা করত, যখন পুরো গ্রামের লোক তাকে বদনাম করছিল, তখন আমি তাকে দূর থেকে দাঁড়িয়ে দেখছিলাম। কিন্তু আমি তার সামনে সাহস করে যেতে পারছিলাম না। কিন্তু ডাক্তারবাবু, তুমি যখন আমাকে বললে যে সেলুর অবস্থা এতটা খারাপ, আমি তাহলে সেলুর লাইফে আবার একবার আসতে চাই। ডাক্তার তো তার কথা শুনে খুব খুশি হয়, কারণ ডাক্তারও এটাই চাইছিল যে কেউ তার দায়িত্ব নিক আর সেলুর খুব খেয়াল রাখুক। ডাক্তার শিবনাথ এবার ঠিক করে সামনের মঙ্গলবারে তাদের দুজনকার বিয়ে দিয়ে দেবে। মঙ্গলবার দিন সেলু যখন রেডি হচ্ছিল সেই দিন প্রকাশবাবু তার বাড়ি থেকে তাকে টেনে হিঁচড়ে নিয়ে আসতে বললেন। গ্রামের সবাই তাকে মারধর করতে করতে গ্রাম থেকে তাড়িয়ে দেয়। সেদিন তাকে খুব অপমানও করা হয় আর তাকে মার্ডারও করা হয়েছিল সেদিন। সেলুকে 6 জন মিলে মার্ডার করেছিল। এর মধ্যে 2 জনের বডি কুয়ার তো পাশে পড়েই ছিল, তার মধ্যে আবার 2 জনের বডি গাছে ঝোলানো হয়েছিল, আর একজনকে তো রবি এই সবে মেরে দিয়েছে। তখন মায়া ডাক্তার শিবনাথকে জিজ্ঞাসা করে যে শেষ ব্যক্তিটি কে। ডাক্তারবাবু তখন তাকে বলে যে শেষ ব্যক্তিটি কোনো পুরুষ নয়, সে একজন মহিলা। সেই মহিলাটি আর কেউ নয় বরং জমিদারের স্ত্রী। সেদিন রাত্রে যখন কিছু লোক সেলুর পিছু করছিল, তো সেলু তার জীবন বাঁচানোর জন্য জঙ্গলের একটি পুরনো ঘরে ঢুকে পড়ল। সেখানে সেলু ফটোগ্রাফার বাসু আর রাজেশ্বরী দেবীকে অন্তরঙ্গ অবস্থায় দেখে ফেলল। সেলুর উপস্থিতি জানতে পারা মাত্রই রাজেশ্বরী দেবী তার সম্মান বাঁচানোর ভয়ে তার ঘনিষ্ঠ লোককে তার কাছে ডাকে, মানে সেই 4 জন যাদের মধ্যে অবৈধ সম্পর্ক ছিল। রাজেশ্বরী দেবী তাদের বললেন যে প্রথমে গ্রামে সেলুর সম্পর্কে পুরো খারাপ কথা রটিয়ে দাও, যাতে গ্রামের লোকের মনে তার প্রতি কোনো সহানুভূতি না থাকে। প্রকাশবাবুর কানে সেলু সম্পর্কে তোমরা খুব খারাপ কথা বলো, যাতে সেলুকে প্রকাশবাবু এই গ্রাম থেকে তাড়িয়ে দেয়। শেষ পর্যন্ত এটাই হলো, প্রকাশবাবু তাকে গ্রাম থেকে তাড়িয়ে দিল। সেই রাত্রে 6 জন তাকে মারবে বলে তাকে ঘিরে ফেলে। সে আগামীকালই এই গ্রাম ছেড়ে চলে যাবে, আর সে এই সম্বন্ধে কাউকে কোনো কথাই বলবে না। কিন্তু রাজেশ্বরী দেবী তাকে ছেড়ে দিতে মোটেও রাজি ছিল না। বাসু তার গলা টিপে সেখানে তাকে মেরে দেয়। সবাই মিলে ধরে তার বডিটাকে কুয়ার মধ্যে ফেলে দেয়, যাতে গ্রামের সবাই জানতে পারে সে অপমান সহ্য না করতে পেরে সে সুসাইড করেছে। প্রকাশবাবু এতক্ষণ দাঁড়িয়ে তাদের কথা লুকিয়ে শুনছিল। সে বাড়িতে গিয়ে তার স্ত্রীর গায়ে পেট্রোল দিয়ে তাকে জ্যান্ত জ্বালিয়ে দেয়। সে লোকে যারা যারা মেরেছিল তারা 6 জনে মৃত্যুদণ্ডের শাস্তি পেয়েছে। আমরা দেখি যে হাতাহাতি করার সময় রাজেশ্বরী দেবী প্রকাশবাবুর পেটে ছুরি চালিয়ে দিয়েছে। পরের দিন ডাক্তারবাবু তার কাছে আসে তার ট্রিটমেন্ট করার জন্য। তখন প্রকাশবাবু তাকে জিজ্ঞাসা করে, তোমরা তো বিয়ের কেনাকাটা করার জন্য শহরে গিয়েছিলে, তাহলে তোমাকে কে বললো সেলুকে মেরে তারা ওই 6 জন কুয়ার মধ্যে তাকে ফেলে দিয়েছে? এখানে আমরা দেখতে পাই যে পুলি নামের একজন ব্যক্তি, সে আসলে অন্ধ হওয়ার নাটক করছিল এতদিন। গরিব হওয়ার কারণে কেউ তাকে সাহায্য করতো না, কিন্তু সে অন্ধ হওয়ার পরে লোকেদের কাছ থেকে এমনি এমনি জিনিস পেয়ে যেত। সে সেই রাতেই সেখানে উপস্থিত ছিল। সে দেখে যে সেই লোকগুলো মিলে সেলুকে হত্যা করে তার বডিটা কুয়ার মধ্যে ফেলে দেয়।
মুভিটা এর সাথে সাথে এখানেই শেষ হয়। ফ্রেন্ডস, আশা করছি এই ভিডিওটি তোমাদের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওতে একটি লাইক করে দিও। নতুন নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। তো চলো, আসছি অন্য কোনো ভিডিও নিয়ে।